অসত্য খবর প্রচার হচ্ছে। প্রতিরোধে দেশের গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সত্য প্রকাশের তাগিদ। কারফিউ শিথিল করায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। আতঙ্ক কাটিয়ে ফিরছে প্রাণ চাঞ্চল্য। অফিস আদালত ব্যাংক পাড়ায় ভিড়। অফিসটা খুলেছে, আশা করি নতুনভাবে নতুন উদ্যমে আমরা কাজগুলো শুরু করতে পারবো। আমাদের চরম ভোগান্তি হয়েছে, আমরা আর্থিক সংকটে ছিলাম। ব্যাংক খোলার সাথে সাথে আমি ব্যাংকের লাইনে দাঁড়াইছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই কারফিউ প্রত্যাহার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি জানালেন শিক্ষামন্ত্রী। স্থবির আখাউড়া স্থলবন্দর, চলমান সহিংসতায় ভারতে পণ্য গেছে নামমাত্র। রপ্তানি নেমেছে অর্ধেকে, দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা। এবং মাইলস ব্যান্ডের সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই। সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। স্বাগত সংবাদ সকালে, সঙ্গে আছে আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। বহির্বিশ্বে প্রচারিত অসত্য খবর প্রতিরোধে দেশের গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন সরকার প্রধান। এ সময় সত্য প্রকাশে এগিয়ে আসতে দেশীয় গণমাধ্যমকে তাগিদ দেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। দেশের সার্বিক পরিস্থিতি ও বিশ্বব্যাপী সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে এডিটর্স গিল্ডসের সাথে বুধবার বিকেলে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সরকার প্রধান বলেন, বিএনপি ও জামাত শিবিরের কর্মীরা ঢাকায় এসে সহিংসতা করেছে। টার্গেট করে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় চালিয়েছে ধ্বংসযজ্ঞ। সমস্ত বাংলাদেশ থেকে শিবির, জামাত এরা কিন্তু ঢুকে আসছে, সাথে সাথে ছাত্র দলেরও ক্যাডাররা কিন্তু সক্রিয় ছিল। কারণ যতগুলি ঘটনা ঘটছে এরাও কিন্তু সম্পৃক্ত। গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। এ সময় সত্য প্রকাশে দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার তাগিদ দেন সরকার প্রধান। বলেন, বহির্বিশ্বে প্রচারিত অসত্য খবর প্রতিরোধে দেশের গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হতে হবে। এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। দেশে আর কোনো রক্তপাত কাম্য নয় জানিয়ে দেশবাসীর উন্নয়নে কাজ করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্যারোডিয়া ব্র্যান্ডের গাড়ির কারখানা বাংলাদেশে স্থাপনের জন্য মালয়েশিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এলে এই আহ্বান জানান তিনি। বিষয়টি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন হাই কমিশনার। সেই সঙ্গে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে দুদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিদ্যমান সম্পর্কের কথা স্মরণ করেন তারা। টানা 4 দিন কারফিউর পর স্বরূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। বুধবার অফিস আদালত খোলায় কর্মস্থলে যেতে সড়কে চাপ বাড়ে যানবাহনের। তবে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ বাড়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন অনেকে। সহকর্মী সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। টানা 5 দিন ধরে রাজধানী ঢাকা ফাঁকা থাকলেও এখন এই নগরী ফিরতে শুরু করেছে আপন রূপে। সড়ক জুড়ে গাড়ি, বাস আর অফিসগামী ও কর্মজীবী মানুষের পদচারণায় এখন অনেকটাই সরব। সকাল 10টা থেকে কারফিউ শিথিল করার কথা থাকলেও ঘর থেকে এদিন আগেভাগে বেরিয়ে পড়েন অফিসগামী মানুষ। অফিসে যাচ্ছি আর ভোগান্তি হচ্ছে যে টানা 3 দিন সাধারণ ছুটির পর আজকে একটা জাম আছে, সেই জামটাই মেইন ভোগান্তি আর কি, প্লাস ভেহিকেলের একটু প্রবলেম আছে আর কি। না, আমাদের অফিস ট্রান্সপোর্ট ছিল, জ্যামে আটকানোর ফলে আমরা হেঁটে অফিসে যাচ্ছি। এখন অফিস টাইম আমাদের যেটা ছিল 10টা, তো অফিস টাইম আমরা অলরেডি ফেল করে ফেলছি আর কি। এতদিন যারা ঘরবন্দি ছিল তারা সেখান থেকে মুক্তি পাচ্ছে। মানুষ এটা চাচ্ছিল যে এটা সমাধানে আসুক, সবাই
রাস্তায় পথে চলুক, অফিসে যাক। টানা 4 দিন কারফিউর পর অফিস আদালত খোলায় ব্যক্তিগত গাড়ির চাপে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। তবে সড়কে মানুষ বাড়ায় জীবিকার পথ খুলেছে নিম্ন আয়ের মানুষের। হকার ও রাস্তার পাশের দোকানগুলোতে বিক্রি বাড়ায় হাসি ফিরছে তাদের মুখে। সব স্বাভাবিক হয়ে ঢাকা ফিরবে আগের রূপে, এমন প্রত্যাশা নগরবাসীর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কারফিউ শিথিল করে অফিস আদালত খুলে দেওয়ায় কর্মজীবীদের ব্যস্ততা বেড়েছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। সেই সঙ্গে ভিড় দেখা যায় গ্রাহকদেরও। শাখা ভিত্তিক লেনদেন হলেও বন্ধ রয়েছে অ্যাপস ভিত্তিক সেবা। স্বাভাবিক ব্যাংকিং সেবা দিতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট চেয়েছেন কর্মকর্তারা। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টে। 2 দিনের সাপ্তাহিক ছুটি ও টানা 3 দিন কারফিউ শেষে খুলেছে অফিস আদালত। প্রথম দিনে সচিবালয়ে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করা হয়। কয়েকদিনের ভীতিকর পরিবেশ কাটিয়ে কাজে ফিরতে পেরে খুশি কর্মজীবীরা। অনিবার্য পরিস্থিতির কারণে সেটা কিছুটা বিঘ্নিত হয়েছে। আমাদের অফিসে অনেকগুলো কাজও জমা পড়েছে। অফিসটা খুলেছে, আশা করি নতুনভাবে নতুন উদ্যমে আমরা কাজগুলো শুরু করতে পারবো। দেশের সরকার যে পরিস্থিতিতে সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করছে এবং আমরা চাই যে সুষ্ঠু পরিবেশ বজায় থাক এবং আমরা সুন্দরভাবে চাকরি করি। কর্মচঞ্চল হয়ে উঠেছে মতিঝিল ব্যাংক পাড়াও। বুধবার কারফিউ শিথিলের পর সকাল 11টা থেকেই লেনদেন করতে আসতে থাকেন গ্রাহকরা। হঠাৎ ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির কথা জানান তারা। বন্ধটা হয়েছে হঠাৎ করে, তাই না? এটার জন্য তো মানুষ প্রিপেয়ার ছিল না। আমাদের চরম ভোগান্তি হয়েছে, আমরা আর্থিক সংকটে ছিলাম, এখন আজকে একটু ফ্রি হয়েছে। ব্যাংক খোলার সাথে সাথে আমি ব্যাংকের লাইনে দাঁড়াইছি। কারফিউয়ে আটকে পড়া কয়েকজন ভারতীয় নাগরিক জানান, ব্যাংক বন্ধ থাকায় ট্রাভেল ট্যাক্স জমা ও ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেননি। আমাদের ট্রাভেল ট্যাক্সটা দিতে অনেক সময় লেট হচ্ছে, আরও ডলারে এন্ডোর্স করতে আমরা পারছি না। বাসে টিকিট করার পরে আপনার 19 তারিখে আমি টিকিট করেছিলাম, তারপর 19 তারিখের আপনার সকালে আমাকে জানিয়েছে যে আমার বাসের টিকিটটা ক্যান্সেল হয়েছে, কিন্তু এদিকে আমার ভিসার মেয়াদ শেষ আপনার 21 তারিখ। ব্যাংক কর্মকর্তারা বলছেন, কার্যক্রম শুরু হলেও অ্যাপস ভিত্তিক লেনদেনে সমস্যা রয়ে গেছে। গ্রাহক সেবা স্বাভাবিক করতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিতের আহ্বান জানান তারা। গ্রাহকদেরও নগদ টাকা তোলার যে একটা বিষয় সেটা, এবং কেউ কেউ জমা দিচ্ছেনও, মূলত এই দিকেই গ্রাহকের আগ্রহ বা চাপটা বেশি, এবং অন্যান্য স্বাভাবিক যে কার্যক্রম সেটাও আমরা চলমান রাখছি। অনলাইন লেনদেন সেটাতে আমরা আমাদের গ্রাহক সেবাটা নিতে পারছি। যে ব্যাংকিং খাতটা এই থেকে এই পাবলিক খাত থেকে বা আমি যেটা বলছি সেটা থেকে আলাদা করে কি করে চালানো যায়। আমরা খুব খুশি যে আজকে 4-5 দিন পরে আমাদের কিন্তু ব্যাংকিং খাত চালু হয়ে গেছে। এদিকে শেয়ার বাজার খুললেও লেনদেনে ছিল ঢিলে ঢালা ভাব। বিনিয়োগকারীদের আশা, বাজার গতিশীল করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের মধ্যেই সেটা আমরা ভালো বাজার পাবো, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দাবি করছি তাদের কাছে, তারাও যাতে দ্রুত শেয়ার বাজার স্থিতিশীল হয় সে ব্যাপারে তারাও লক্ষ্য রাখবেন। কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোও খুলেছে, তবে আগের মতো নেই ক্রেতার আনাগোনা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। চলমান কারফিউতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্বরূপে ফিরছে রাজধানী। নগরী জুড়ে টহল ও তল্লাশি অব্যাহত রাখে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনী। পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার সকাল থেকে নগর পরিবহনের পাশাপাশি চলাচল করছে দূরপাল্লার বাসও। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্ট। আবারও কর্মব্যস্ত হয়ে পড়েছে রাজধানী। নগরের ভেতরে যেমন চলাচল করছে গণপরিবহন, একই চিত্র দূরযাত্রায়ও। সকাল থেকে সায়দাবাদ সহ রাজধানীর বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। পরিস্থিতির উন্নতি হওয়ায় অনেকটা নিশ্চিন্তে গন্তব্যে যাচ্ছে মানুষ। এতে খুশি পরিবহন কর্মীরাও। গাড়িও ভালো গেছে, যাত্রীও মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালো সেল হয়েছে। আগের যে ভয়ভীতি ছিল ওইটা নাই, এখন ওরা স্বাভাবিকভাবে দ্রুত গাড়ি ছাড়ার পরে অনেকেই আসতেছে। এতদিনের তুলনায় এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আছে। সব ধরনের গাড়ি ঘোড়া সব কিছু ছেড়ে দিয়েছে, মানুষ যাতায়াতে কোনো রকম সমস্যা হচ্ছে না। মোটামুটি আটকে রয়েছে এতদিন, যাই হোক সেনাবাহিনী নামাতে মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে। এখন মানুষজন রাস্তাঘাটে বের হইতেছে, স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতেছে সবাই। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। কারফিউয়ের 5ম দিনেও রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে দেখা যায় সেনাবাহিনীর টহল তল্লাশি। পুলিশ ও বিজিবির তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
আজকে প্রথম দিনের মতো অফিস কার্যালয় নতুন করে খোলা শুরু করেছে। তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের ভিতরে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে যেন আমরা সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি। আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা। রাষ্ট্রীয় একটি ভবন পুড়িয়ে দিয়েছেন, তার মানে এটাকে আপনি সরকার পতনের দিকে নিয়ে যেতে চেয়েছেন। সরকার এত সহজ জিনিস না, সরকারকে আপনি এত সহজে ধাক্কা মেরে ফেলে যাবেন। ঢাকা মহানগর পুলিশ যতদিন পর্যন্ত থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কেউ এখানে কাজ করার বিন্দুমাত্র স্পেস আমরা তাদেরকে দেব না। এদিকে কারফিউ চলাকালে দূরযাত্রায় বাস টিকিটই যাত্রীদের কারফিউ পাস হিসেবে বিবেচনার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও মালিক সমিতি। গার্মেন্টস কর্মীদের মতো যাত্রীদের টিকিটটা যেন কারফিউ পাসের হিসেবে গণ্য করা হয়, যে যাত্রীর হাতে টিকিট আছে সে যেন গাড়িতে আসছে তাকে যেন সে কারফিউ পাস হিসেবে গণ্য করা হয়, এটা আমাদের অনুরোধ থাকবে। এক দিন গাড়ি যদি বন্ধ থাকে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট আমরা যেটা হিসাব করছি এক দিনে 500 কোটি টাকা এই খাতে আমাদের ক্ষতি হচ্ছে। একই সঙ্গে যাত্রী ও গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছে সংগঠনটি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সহিংসতায় নিহত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4 সদস্যের স্বজনদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারফিউ তুলে নেওয়া হবে। জয় যাদবের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতায় নিহত 3 জন পুলিশ ও 1 জন আনসার সদস্যের স্বজনরা বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সহিংসতার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের উপর যেভাবে জঙ্গি কায়দায় নৃশংসতা চালানো হয়েছে তা 4 দলীয় জোট আমলের কথা স্মরণ করিয়ে দেয়। এটাই প্রমাণ করে যে সেই বাগমারার আপনার রাজশাহীর যে সেই জঙ্গির উত্থান, বাংলা ভাই যে উত্থান ঘটেছিল, সেই ধরনের জঙ্গি উত্থান, সেই ধরনের একটা কিছু কর্মকাণ্ড এই জামাত বিএনপির মানে তারা সবাই মিলে একটা মানে উদ্দেশ্য নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছিল। সারা দেশে সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এই সময় নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পা অভিযুক্ত আমরা সরে দাঁড়াবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উঠে যাবে কারফিউ, আর সহিংসতায় কতজন মারা গেছেন সে তথ্য এখনো নেই। সেনাবাহিনী কাজ শেষ হলে দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে, কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। দেখুন, আমাদের পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই মানে ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। পরে নিহতদের স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি নিশ্চিন্ত থাকেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এখনো শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, এখন অগ্রাধিকার এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা। মজিব বলেন, আলটিমেটাম দেওয়ার পর যখন সহিংসতা হয় তখন আলটিমেটামের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। জয় যাদবের আরও একটি রিপোর্ট। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছে সরকার। প্রতিনিয়ত পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। এইচএসসি পরীক্ষা সম্পন্ন করাই অগ্রাধিকার বলে জানান তিনি। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে
আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ মাধ্যমিক, সেটা সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে তো আসলে আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। শিক্ষার্থীদের আলটিমেটাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, আলটিমেটামের পর সহিংসতা হলে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকে যায়। দেখুন, এই ধরনের আলটিমেটাম দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে আমরা সেটা অনুরোধ করব। এখন যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি। এদিকে এক বার্তায় প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই রংপুরের আবু সাইদ সহ 6 জনের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে জনসাধারণের কাছে তথ্য প্রমাণ চাইবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। শিগগিরই এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তদন্ত শেষে আগামী 6 আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা জানান কমিশন প্রধান বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে 5 থেকে 16 জুলাই দেশ জুড়ে চলা আন্দোলনে রংপুরের আবু সাইদ সহ 6 জনের মৃত্যুর কারণ উদ্ঘাটন ও মৃত্যুর জন্য দোষীদের চিহ্নিত করতে গেল 18 জুলাই বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে কাজ শুরু করেছে 1 সদস্য বিশিষ্ট তদন্ত কমিশনের প্রধান বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্টে বৈঠক করে কমিশন। এতে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মাহমুদুল হোসাইন খান, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জায়েদা পারভিন, আপিল বিভাগের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম, আইন মন্ত্রণালয়ের উপসচিব তানভীর আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব দেলোয়ার হোসেন অংশ নেন। প্রায় 3 ঘন্টা বৈঠক শেষে ব্রিফ করেন কমিশন প্রধান বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান। বিভিন্ন নাগরিকদের কাছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কাছে যে সকল তথ্যাদি আছে সেগুলো আমরা আহ্বান করব। সেটা কি পদ্ধতিতে হবে সেটা আপনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারবেন। আর এমনিতে কমিশনের কার্যক্রম, দৈনন্দিন কার্যক্রম আপনারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জানিয়ে দেব। মৃত্যুর কারণ উদ্ঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিবর্গকে চিহ্নিতকরণ, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য প্রমাণাদি 6 আগস্ট 2024-এর মধ্যে সরাসরি ডাকযোগে প্রদান করিতে পারিবেন। কমিশনের কর্মপরিধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এর পরবর্তী ঘটনাগুলো প্রজ্ঞাপনের পরে হয়েছে, সুতরাং এখন পর্যন্ত এই 6 জনের ব্যাপারেই বলা আছে। এই 6 জনের বাইরে যে মৃত্যুগুলো আছে সেই মৃত্যুগুলোকে নিয়ে কি সে বিষয়ে তার আইনানুগ ব্যবস্থা নিশ্চয় চলতে থাকবে, কিন্তু আমাকে যে টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়েছে কমিশন সেই অনুযায়ী তাদের কার্য পরিচালনা। কোটা নিয়ে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে তদন্ত কমিশনের প্রতিবেদনের আলোকে দোষীদের বিচারের কথা বলা হয়েছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনের আড়ালে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বুধবার ডিবি কার্যালয়ে তিনি বলেন, জামায়াত শিবির ও বিএনপির কিছু নেতা টাকা পয়সা দিয়ে সাততলা বস্তি এবং কুড়িল বস্তি সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে নাশকতা করেছে। তারাই সেতু ভবনে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালায়। এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবি প্রধান। জাহাঙ্গীর, তারপরে গুরু সাহেবের ছেলে সানিয়াত গুরু, তাদেরকে তারা অর্থ দিয়ে তারা সহায়তা করেছে। তারা তাদের সাথে যোগাযোগ করে তারা এই কাজটি করেছে, তারা স্বীকার করেছে এবং তাদেরকে এমনও বলা হয়েছে, যদি তোমরা বিভিন্ন জায়গাগুলিতে যদি তোমরা অরাজকতা সৃষ্টি না করো, আগুন লাগাও, তাহলে হাতে ছুরি করে তোমরা চলে যাও। এবং কেউ কেউ আবার তারা ঘোষণা করেছে
যে তোমরা যদি পুলিশকে মারতে পারো এত টাকা, তোমরা আগুন লাগালে এত টাকা, তোমরা এই ঘোষণা যারা দিয়েছে তাদেরকেও আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো। বুধবার রাতে দেশ জুড়ে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হওয়ার কথা থাকলেও তা স্বাভাবিক হয়নি। রাজধানীতে কিছু বাণিজ্যিক গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট পাচ্ছেন, তবে সাধারণ গ্রাহক এই সুবিধা পাচ্ছেন না। আগামী রবি কিংবা সোমবার নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আলোচনার জন্য আগামী সপ্তাহের মধ্যে সোশ্যাল মিডিয়াকে চিঠি দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না, এমনকি নিজেদের পলিসিও মানছে না তারা। আমরা আজকে রাত থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ব্যান্ড তারকা ও সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। বৃহস্পতিবার আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল 6:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ কিংবদন্তি গায়ক। মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ। তিনি একসময় ছিলেন বাংলাদেশি রক ব্যান্ড মাইলসের প্রধান গায়ক, গীতিকার এবং রক বেসিস্ট। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ফিরিয়ে দাও ও আজ জন্মদিন তোমার সহ অসংখ্য গান। একক অ্যালবামের মধ্যে রয়েছে কতদিন দেখিনি তোমায়, হারানো সুখ, মনে পড়ে আজ ইত্যাদি। এক সপ্তাহ ধরে চলা অস্থিরতায় স্থবির হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। গেল 5 দিনে এ বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নেমেছে অর্ধেকে। কমেছে রপ্তানি আয়। ব্যবসায়ীরা জানান, গেল কয়েকদিনে নামমাত্র মাছ ও সিমেন্ট ছাড়া রপ্তানি হয়নি অন্য কোনো পণ্য। সহকর্মী মেহিদি নূর পরশের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। প্রাণচাঞ্চল্যে ভরা দেশের ব্যস্ততম স্থলবন্দর আখাউড়ায় এক সপ্তাহ ধরে নেই কোনো ব্যস্ততা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অস্থিতিশীলতায় নেমেছে স্থবিরতা। স্বাভাবিক সময়ে এই বন্দর দিয়ে প্রতিদিন প্রায় $2 লাখ মূল্যের হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক পণ্য ও ফার্নিচার সহ অন্তত 15 থেকে 20 ধরনের পণ্য রপ্তানি হতো ভারতে। দেশ জুড়ে কারফিউ ও চলমান অস্থিরতায় গেল 5 দিনে এ বন্দর দিয়ে ভারতে গেছে নামমাত্র পণ্য। ইন্টারনেট না থাকায় 20 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত ম্যানুয়ালি তথ্য লিপিবদ্ধ করে রপ্তানি হয় 53 টন মাছ ও 70 টন সিমেন্ট। এতে রপ্তানি আয় এসেছে প্রায় 1,65 লাখ টাকা, যা স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকেরও কম। আগে এই বন্দর দিয়া ট্রাক অনেক গাড়ি গেছে, আর এখন বর্তমানে আমরা 2-3 মাসের গাড়ি শুধু আসতেছি। 4-5 দিন ধরে তো আমাদের এই যেখান থেকে ম্যানুফ্যাকচারার তারা যেখান থেকে মালটা আসলে লুট দিবে সেখান থেকে তো সেরকম পরিস্থিতি হচ্ছে না যে তারা মালটা লুট করবে। আন্দোলনের পর থেকে আমাদের ব্যবসা প্রায় স্থবির হয়ে গেছে, আমাদের এখানে ব্যবসা নেই। C&F অ্যাসোসিয়েশনের নেতারা জানান, বিভিন্ন এলাকা থেকে বন্দরে পৌঁছাতে পারেনি রপ্তানি পণ্যবাহী গাড়ি, তাই কমেছে রপ্তানি। সার্বিক পরিস্থিতির জন্য মালই বন্দরে আনতে পারতেছে না। মালের যেমন 15-20টা পণ্য আমরা মোটামুটি এক্সপোর্ট করি, তো এগুলা তো আনতে পারতেছে না, বন্দরে এসে পৌঁছতে পারতেছে না, মালও যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি স্বাভাবিক হলেই পুরোদমে শুরু হবে আমদানি রপ্তানি। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি আর খরায় পড়লেও পর্যাপ্ত বৃষ্টিতে ঘুরে দাঁড়িয়েছে চা শিল্প। নতুন কুড়িতে ভরে উঠেছে চা বাগান। পরিবেশ অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে বেশি পাতা উত্তোলন করতে পারায় শ্রমিকদের আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। হবিগঞ্জ থেকে আমির হামজার পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। দৃষ্টি জুড়ে শুধুই চা বাগানের সবুজ শ্যামল চিরচেনা রূপ। 2টি পাতা আর 1টি কুড়িতে ভরে উঠেছে বাগান। পরম যত্নে পাতা তুলছেন শ্রমিকেরা। চলতি বছর সারা দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 10,80,00,000 কেজি ধরা হলেও মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে মে মাসের শুরুতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় বাগানগুলোতে 30% পর্যন্ত উৎপাদন বেড়েছে।
পর্যাপ্ত বৃষ্টিপাতে উৎপাদন বাড়ার সাথে সাথে বেড়েছে চায়ের গুণগত মান। আগামী 3 মাস অনুকূল পরিবেশ থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। মে মাসের শেষের দিকে থেকে জুন মাসে ভালো বৃষ্টি পাওয়ার পরের থেকে উৎপাদন অনেক বেড়ে গেছে। হবিগঞ্জের মধ্যে আমাদের বাগানে আমরা এই জুন মাসে প্রায় 4 লাখ কেজি পাতা উৎপাদন বেশি করছি। খরার একটা প্রভাব ছিল, সেই প্রভাব থেকে আমরা কাটিয়ে উঠেছি। এখন আমরা উৎপাদন লক্ষ্যে আশা করি পৌঁছতে পারবো, যদি পরবর্তী এই আবহাওয়াটা সেই রূপ থাকে, অনুকূলে থাকে। বৃষ্টিতে বাগানগুলো নতুন কুড়িতে ভরে যাওয়ায় আয় বেড়েছে শ্রমিকদের। নিয়ম অনুযায়ী 24 কেজি পাতা তোলার বিপরীতে 170 টাকা পেতেন তারা। এর অতিরিক্ত পাতা তুললে কেজি প্রতি বাড়ে 5 টাকা করে। বর্তমানে শ্রমিকরা 70 থেকে 80 কেজি করে পাতা তুলতে পারছেন। এতে তারা দৈনিক অতিরিক্ত আয় করছেন 250 টাকা পর্যন্ত। আমরা 24 কেজি দিলে আমাদের রোজ হইল 170 টাকা, আর 24 কেজি দিয়া যদি আমি বেশি দিই 10 কেজি কিংবা 12 কেজি, এটা 4 টাকা কেজি আমাদেরকে দেয়। এক্সট্রা পয়সা মানে বেশি, আমরা যেদিন আমরা কেস তলব দেই না সপ্তাহে যে বৃহস্পতিবারে, এই সময় আমরা বেশি টাকা পাই, এই সময় একটু আনন্দ লাগে। এখন বৃষ্টির পরে বাগান পরিবর্তন হয়েছে, বাগান সবুজ হয়েছে, পাতিও বাড়ছে, বাগানে আয়ও বাড়ছে। হবিগঞ্জ জেলায় 28টি বাগান নিয়ে গড়ে ওঠা লস্করপুর ভ্যালির 1,25 লাখ কেজির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন 19 আরোহী। এরই মধ্যে 18 জনের মরদেহ উদ্ধার করেছে জরুরি বিভাগ। বিমানটিতে শুধু এয়ারলাইন্সের টেকনিক্যাল স্টাফরা ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্ট। বুধবার দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 19 জন আরোহী নিয়ে পোখরার উদ্দেশ্যে উড্ডয়নের সময় ভয়াবহ বিধ্বস্ত হয় সূর্যই এয়ারলাইন্সের একটি বিমান। মুহূর্তেই আগুন ধরে যায়, কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে যায় আশপাশ। স্থানীয়দের ধারণকৃত ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে রানওয়ের দক্ষিণ প্রান্ত থেকে উড্ডয়ন করছিল উড়োজাহাজটি। এক পর্যায়ে ছিটকে গেলে বিমানের ডান পাখা ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ কর্মকর্তা বসন্ত রাজৌরির বরাতে কাঠমান্ডু টাইমসে জানা গেছে ঘটনাস্থল থেকে 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সৌভাগ্যবশত জীবিত উদ্ধার করা হয়েছে পাইলটকে। তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে। ফ্লাইটে এয়ারলাইন্সের কারিগরি কর্মীরাই ছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তদন্তে নেমেছে দেশটির সরকার। পাহাড়ে ঘেরা এবং নানা জটিলতার কারণে বারবার বিমান দুর্ঘটনার সাক্ষী হচ্ছে নেপাল। এতে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন অনেকেই। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত 5 জন। সোমবার অঙ্গরাজ্যটির উইলসন কাউন্টিতে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, উদ্ধার করে মরদেহগুলো। একাধিক যানবাহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে স্থানীয় গণমাধ্যম। প্রাণহানির কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানায়নি পুলিশ, তবে এর তদন্ত চলছে। নারী এশিয়া কাপে বড় জয়ে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা। ডাম্বুলায় বাঁচা মরার ম্যাচে মুর্শিদা ও অধিনায়ক জ্যোতির জোড়া 50-তে 191 রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে 77 রানে থামে মালয়েশিয়া। আল মাহমুদ ফাহিমের ম্যাচ রিপোর্ট। সেমিতে উঠতে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার দিলারা ও মুর্শিদা। দিলারা আউট হলে মুর্শিদা ও নিগার সুলতানা জ্যোতির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে 191 রান সংগ্রহ করে বাংলাদেশ। মুর্শিদার ব্যাটে আসে 59 বলে 80 রান, জ্যোতি 37 বলে করেন 62 রান। টি-20তে নিজেদের দ্বিতীয় দলীয় সর্বোচ্চ রান এটি, আর এশিয়া কাপে সর্বোচ্চ। টি-20তে 16 ছক্কা হাঁকিয়ে আয়েশা রহমানকে পেছনে ফেলেন অধিনায়ক জ্যোতি।
বড় রান তাড়া করতে নেমে কোণঠাসা মালয়েশিয়া। প্রত্যাবর্তন ম্যাচে দলকে ব্রেক থ্রু এনে দেন জাহানারা আলম। এরপর নাহিদা, রাবেয়া, ঋতু, স্বর্ণাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৭৭ রানে থামে মালয়েশিয়ার মেয়েরা। ১১৪ রানের বড় জয়ে সেমির আগে আত্মবিশ্বাস ফিরে পেল টাইগ্রেসরা। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ক্রিকেটের পর ফুটবলেও নারীদের সাফল্য। প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে গোল উৎসব করেছে বাংলাদেশ নারী দল। শুরুতে পিছিয়ে পড়েও স্বাগতিকদের জালে ৫-এ গোল দিয়েছে সাগরিকা সাবিনারা। ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভুটান অধিনায়ক পেমার নিখুঁত শট জাল খুঁজে নেয়। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে গোল উৎসব শুরু করে লাল সবুজ। ৪৮ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান সাগরিকা। এরপর আবারও গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৫ মিনিটে গোল করে লিড দ্বিগুণ করে ঋতুপর্ণা চাকমা। ম্যাচের চালকের আসনে বসে যায় বাংলাদেশ। শেষ দিকে ২ গোল করে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। শুক্রবার পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো আর্থ অলিম্পিকের। তবে মূল আসর শুরু দুদিন আগেই মাঠে গড়িয়েছে ফুটবল। এরই মধ্যে নানা আলোচনা সমালোচনার আঁচ লেগেছে প্যারিস অলিম্পিকের গায়ে। আজ অলিম্পিক মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। নামবেন আর্চার সাগর ইসলাম। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে বিস্তারিত। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, প্রস্তুত আয়োজক শহর প্যারিস। ২৬ জুলাই আলো ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান হলেও শুরু হয়ে গেছে মাঠের লড়াই। প্রায় ১০,৫০০-এর বেশি ক্রীড়াবিদ শ্রেষ্ঠত্ব প্রমাণে নামবেন গ্রেটেস্ট শো অন আর্থে। তবে আসর শুরুর আগেই আলোচনায় প্যারিস অলিম্পিক। বিতর্কের শুরুটা হয়েছিল প্যারিসের ক্যাম্পগুলো থেকে অধিবাসীদের বাস্তুচ্যুত করা নিয়ে। ইভেন্ট চলাকালে শহরের সৌন্দর্য রক্ষা করতে এবং বাইরে থেকে আসা পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে তাদের সরিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। আসরের ওয়াটার পেলো ও সাঁতারের বেশ কিছু ইভেন্ট আয়োজনের কথা আছে প্যারিসের বিখ্যাত সেইন নদীতে। তবে এটা নিয়েও আছে বিতর্ক। অনেক সাঁতারু দাবি করেন নদীর পানি সাঁতারের জন্য উপযোগী নয়। তবে কিছুদিন আগে এই অভিযোগ ভুল প্রমাণ করতে সেইন নদীতে সাঁতার কাটেন প্যারিসের মেয়র অ্যানি হিদালগো। এবার অলিম্পিকে হানা দিয়েছে কোভিড। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ওয়াটার পেলো দলের এক খেলোয়াড় সহ বেশ কিছু অ্যাথলেটের কোভিড সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে ঝুঁকি এড়াতে তাদের রাখা হয়েছে আইসোলেশনে। অভিনব এক প্রদর্শনীতে আলোচনায় ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতা বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য ইউক্রেনের টিম হাউসে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে শেলে বিধ্বস্ত খার্কিভের স্টেডিয়ামের চেয়ার। এদিকে এবারের অলিম্পিকে ইসরায়েলের অ্যাথলেটদের অংশগ্রহণকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। নাশকতার অভিযোগে এক রুশ যুবককে আটক করেছে প্যারিসের পুলিশ। প্রয়োজনীয় নথি না থাকায় গ্রেফতার হয়েছে প্রায় ৪৫০০ ব্যক্তি। এবারও অংশ নিচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১১টি দেশের ৩৭ সদস্যের শরণার্থী দল। তাদের হয়ে মার্চ পাস্টে পতাকা বহন করবেন ফ্রান্সে বসবাসরত আফগান সাইক্লিস্ট মাসুমা আলী জাদা। বক্সিং, জুডো, কুস্তি সহ বেশ কিছু ইভেন্টে অংশ নেবেন তারা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। ৩৭ বছর বয়সী এই তারকা জানিয়েছেন প্যারিস অলিম্পিকই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেনিস আসর। আরও একটি নক্ষত্র পতনের অপেক্ষা। ইতি ঘটতে যাচ্ছে এক কিংবদন্তির অধ্যায়ের। আর পেরে ওঠা হচ্ছে না শরীরটার সঙ্গে। প্রতিপক্ষের চাইতে যেন ইনজুরির সাথে লড়াইটাই বড্ড বেশি হয়ে যাচ্ছে। তাই তো ২০২৪ প্যারিস অলিম্পিকের পরই অবসরের ঘোষণা দিলেন অ্যান্ডি মারে। ৩৭ বছর বয়সী ব্রিটিশ তারকা জানিয়েছেন পঞ্চম অলিম্পিকই তার শেষ অলিম্পিক হতে যাচ্ছে। শুধু অলিম্পিক নয়, সব ধরনের টেনিস থেকেই নিজেকে গুটিয়ে নিতেই ভক্তদের হৃদয় ভাঙা এই সিদ্ধান্ত অলিম্পিকের ২ বারের স্বর্ণজয়ী এই তারকার। গ্র্যান্ড স্লামের হিসেবে ইতিহাসে মারে অনেকের চেয়ে পিছিয়ে। একই সময়ে ফেদেরার, নাদাল,
জোকোভিচ নিজেদের নিয়ে গেছেন সর্বকালের সেরাদের তালিকায়। তবে সমীকরণটা অলিম্পিক নিয়ে হলেই মানেকে নিয়ে হয়তো ঈর্ষায় কাতর হতে বাধ্য ওই তিনজন। 2012 সালে অলিম্পিকের ফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে জিতেছিলেন প্রথম স্বর্ণ। এরপর 2016 সালে হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়ে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে দুটি অলিম্পিক এককের শিরোপা জিতেন অ্যান্ডি মারে। এবার প্যারিস অলিম্পিকে পঞ্চমবারের মতো নামছেন ব্রিটেনের হয়ে, তবে এটাই শেষবারের মতো। 37 বছর বয়সী ব্রিটিশ তারকার 3টি গ্র্যান্ড স্ল্যামের সাথে 46টি এপিটি ট্যুরের একক শিরোপা আর সাথে অলিম্পিক ঈর্ষণীয় 2 স্বর্ণপদক রয়েছে। প্যারিস অলিম্পিকের টেনিস রোল্যান্ড গ্যারোসের ক্লে কোর্টে গড়াচ্ছে সামনের সপ্তাহেই। শেষটা রঙিন করে নিজের বিদায়টা হয়তো অবশ্যই স্মরণীয় করে রাখতে চাইবে এই ব্রিটিশ গ্রেট। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এক মৌসুমের সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করেছে রিয়াল মাদ্রিদ, ছুঁয়েছে বিলিয়নের কোটা। স্প্যানিশ ক্লাবটি বার্ষিক রিপোর্টে দাবি করেছে তারাই প্রথম ফুটবল ক্লাব যারা কিনা বিলিয়নের বেশি আয় করেছে। তৌসিফুল হাসানের রিপোর্ট। অনন্য এক কীর্তি গড়ল রিয়াল মাদ্রিদ। ইতিহাসে এখন শুধু লস ব্লাঙ্কোসদেরই বার্ষিক আয় বিলিয়ন ডলারের বেশি, এই মৌসুমে যা বৃদ্ধি পেয়েছে ব্যাপক পরিমাণে। 2023-24 অর্থ বছরে মাদ্রিদ আয় করেছে 1.08 বিলিয়ন ডলার, গেল মৌসুমের চেয়ে যা 230 মিলিয়ন ডলার বেশি। ফোর্বস ম্যাগাজিনও গেল মৌসুমে রিয়াল মাদ্রিদকে সবচেয়ে দামি ফুটবল ক্লাব হিসেবে ঘোষণা করেছিল। লা লিগা, স্প্যানিশ সুপার কাপের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও ঘরে তুলেছে বেলিংহাম, ভিনিসিয়াসরা। মৌসুম শেষে মাদ্রিদের নেট প্রফিট ছিল 17.3 মিলিয়ন ডলার। সব খাত থেকেই লাভ এসেছে, শুধু ব্রডকাস্টিংয়ে লোকসান গুনেছে বলে জানিয়েছে ক্লাবটি। সান্তিয়াগো বের্নাবুর সৌন্দর্য বর্ধনের কাজও প্রায় শেষ। তার উপর ক্লাবে যোগ দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যাকে দলে ফেরাতে গুনতে হয়নি কোনো ট্রান্সফার ফি। এ মৌসুমে দলের ইমেজ ও সাফল্য থেকে আয় বৃদ্ধি করে আবারও রেকর্ড ব্রেকিং রেভিনিউর আভাস দিচ্ছে রিয়াল মাদ্রিদ। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বহির্বিশ্বে অসত্য খবর প্রচার হচ্ছে, প্রতিরোধে দেশের গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সত্য প্রকাশের তাগিদ। কারফিউ শিথিল করায় স্বাভাবিক হচ্ছে জনজীবন, আতঙ্ক কাটিয়ে ফিরছে প্রাণচাঞ্চল্য, অফিস আদালত ব্যাংক পাড়ায় ভিড়। অফিসটা খুলেছে, আশা করি নতুনভাবে নতুন উদ্যমে আমরা কাজগুলো শুরু করতে পারবো। আমাদের চরম ভোগান্তি হয়েছে, আমরা আর্থিক সংকটে ছিলাম। ব্যাংক খোলার সাথে সাথে আমি ব্যাংকের লাইনে দাঁড়াইছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই কারফিউ প্রত্যাহার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী। স্থবির আখাউড়া স্থলবন্দর, চলমান সহিংসতায় ভারতে পণ্য গেছে নামমাত্র, রপ্তানি নেমেছে অর্ধেকে, দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা। এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ আর নেই, সকালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।